কোভিড হাসপাতালগুলোয় সহায়ক জনশক্তির তীব্র সংকট। 14 দিন কাজ, 14 দিন কোয়ারেন্টিনে আরও কমছে লোকবল। নরমাল হাসপাতালে কাজ করার জন্য যে জনবল দরকার তার চেয়ে কিন্তু এখানে অনেক বেশি জনবল লাগবে। যখনই কোভিড হাসপাতাল কোনোটা ঘোষণা করা হয়েছে, তারা তো দিনে আসে, দিনে বেতন নিয়ে চলে যায়। সো তাদের ভেতরে সেই কমিটমেন্টটা তো ওইভাবে থাকবে না। যেহেতু প্রাইভেট হসপিটালগুলোতে, ক্লিনিকগুলোতে এই যে দক্ষ জনবল রয়েছে এবং সেখানে রোগীর সংখ্যা নাই, তারা ঘরে বেকার বসে আছে, তাদেরকে কিন্তু ইনসেন্টিভ দিয়ে নেওয়া যেতে পারে। দেশে করোনায় আরও 10 জনের মৃত্যু, সংখ্যা বেড়ে 120, নতুন শনাক্ত 390। আজকে 21 থেকে 30-এর মধ্যেও মৃত্যুবরণ করেছেন 2 জন। কাজে আমাদের এই তরুণ সমাজকেও সচেতন হতে হবে বাড়িতে থাকার জন্য, ঘরে থাকার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা সতর্কতায় দিনে তৎপরতা থাকলেও রাতের চেকপোস্টগুলোতে চোখে পড়ে না পুলিশের উপস্থিতি। রাজধানীতে অবাধে যাওয়া আসা করছে যাত্রীবাহী যানবাহন। করোনার কারণে টানা ছুটির সুযোগে চট্টগ্রামে সক্রিয় হচ্ছে নতুন নতুন চোর চক্র, ফাঁকা বাসা থেকে টাকা ও অলংকার লুট। রংপুরে ত্রাণ নিয়ে বিএনপি জামায়াতের বিরুদ্ধে উস্কানির অভিযোগ, গ্রেফতার 2। ত্রাণ না পেয়ে চুল বিক্রি করেননি সাভারের গৃহবধূ, নিজেই বললেন পুরোটাই অপপ্রচার। ক্রেতাশূন্য নরসিংদীর পাইকারি বাজারে 2.5 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। কৃষি পণ্য পরিবহনে পাইকার ও ব্যবসায়ীদের সহায়তায় জেলা প্রশাসকদের নির্দেশনা। তীব্র জনবল সংকটে মানসম্মত সেবা দিতে পারছে না করোনা চিকিৎসায় বিশেষায়িত হাসপাতালগুলো। 14 দিন কাজ, 14 দিন কোয়ারেন্টিনের বিধির কারণে সংকট আরও তীব্র হচ্ছে। সেই সঙ্গে অস্থায়ী কর্মীদের বড় অংশ করোনা আতঙ্কে হাসপাতালে আসছেন না। এসব সমস্যার সমাধানে প্রয়োজনে আউটসোর্সিংয়ের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা যত বাড়ছে, সহায়ক জনশক্তির সংকটও তীব্র হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী কুয়েতমত্রী ও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসকের তুলনায় কর্মী কিছুটা বেশি থাকলেও অন্য কোভিড হাসপাতালে কম বা কোনো কোনো ক্ষেত্রে সমান। স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসক ও কর্মীদের 14 দিন টানা সেবা দিয়ে পরের 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। 35 বা 36 জনকে দিয়ে এই পুরো হাসপাতাল চালানো অত্যন্ত দুঃসাধ্য। 7 দিন কাজ করার পর আবার 14 দিনের জন্য সে কিন্তু কোয়ারেন্টাইনে চলে যাবে। তার মানে নেক্সট 14 ডেজ তো আমি তাকে পাচ্ছি না। তার মানে নর্মাল হাসপাতালে কাজ করার জন্য যে জনবল দরকার তার চেয়ে কিন্তু এখানে অনেক বেশি জনবল লাগবে। যখনই কোভিড হাসপাতাল কোনোটা ঘোষণা করা হয়েছে, তারা তো দিনে আসে, দিনে বেতন নিয়ে চলে যায়। সো তাদের ভেতরে সেই কমিটমেন্টটা তো ওইভাবে থাকবে না। তো এদের অনেকেই চলে গিয়েছে। সমস্যা সমাধানে কর্মহীন নার্স, ওয়ার্ড বয়, টেকনিশিয়ানদের প্রয়োজন অনুযায়ী কোভিড হাসপাতালগুলোতে পদায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু প্রাইভেট হসপিটালগুলোতে, ক্লিনিকগুলোতে এই যে দক্ষ জনবল রয়েছে এবং সেখানে রোগীর সংখ্যা নাই, তারা ঘরে বেকার বসে আছে, তাদেরকে কিন্তু ইনসেন্টিভ দিয়ে নেওয়া যেতে পারে। এই ইনসেন্টিভ হতে পারে তাদের ভবিষ্যৎ যখন সরকারি চাকরি সার্কুলার হবে তখন তাদেরকে অগ্রাধিকার দেওয়া। যেই সব নার্সরা এই সময় কাজ করতে ইচ্ছুক, যারা এখন অল্প বেতনে বা বিনা বেতনে কাজ করছে, তাদেরকে যদি নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদেরকে যদি এই সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার একটা ব্যবস্থা থাকে সরকারের পক্ষ থেকে, তাহলে অনেকেই এখানে কাজ করতে আগ্রহী হবে। প্রয়োজনে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যান্য স্টাফগুলো কিন্তু সাপোর্টিং হিসেবে, ডাক্তারদের সহায়ক হিসেবে কিন্তু আমরা নিয়ে আসছি এবং পর্যায়ক্রমে কিন্তু আমরা দিচ্ছি একটা করে, যেসব জায়গায় সংকট রয়েছে সেসব জায়গায় পূরণ করছি। প্রায় সকল কোভিড হাসপাতালে সহায়ক জনশক্তির সংখ্যা চিকিৎসকের সংখ্যার সমপরিমাণ। নিয়ম অনুযায়ী অন্তত 3 গুণ না হলেও চিকিৎসকের সংখ্যার দ্বিগুণ সহায়ক জনশক্তি নিশ্চিত করতে না পারলে কোভিড রোগীকে সঠিকভাবে সেবা প্রদান করা সম্ভব নয় বলে মনে করছেন হাসপাতালের পরিচালকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 10 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 120 জনে। এছাড়া নতুন করে একদিনে 390 জন রোগী শনাক্ত হয়েছে। আর গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5 জন। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় তরুণদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। করোনা যুদ্ধে 46তম দিনে বাংলাদেশ। যতই দিন গড়াচ্ছে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে উদ্বেগ উৎকণ্ঠার বারদও ঊর্ধ্বমুখী। তাই প্রতিদিনই স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ের দিকে নজর সবার।
বুধবারের ব্রিফিংয়ে সংস্থাটি জানায় শেষ 24 ঘন্টায় রেকর্ড 3096টি নমুনা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে 390 জন। গত 24 ঘন্টায় মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 10 জন। দেশে মোট মৃতের সংখ্যা এখন 120। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সুস্থ হতে 1 মাস সময় লাগায় এ সংখ্যা বাড়ছে ধীর গতিতে। কোভিড আক্রান্ত যারা হচ্ছেন তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ এবং লক্ষণ নিয়েই তারা 14-15 দিন পর্যন্ত থাকেন, তারপরে তাদের এই লক্ষণ বা উপসর্গ কমতে শুরু করে এবং প্রায় মাসখানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে। দেশে করোনা আক্রান্তদের মধ্যে তরুণদের সংখ্যা উল্লেখযোগ্য, তাই তরুণদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তরুণ সমাজকেও সচেতন হতে হবে বাড়িতে থাকার জন্য, ঘরে থাকার জন্য এবং নিজেকে রক্ষা করার জন্য কোভিড-19 থেকে। ব্রিফিংয়ে হাসপাতালে সরবরাহকৃত চিকিৎসা সরঞ্জামের মান নিয়ে ওঠা বিতর্কের জবাব দেন সিএমএসডির পরিচালক। থেকেও পাতলা অনেক পলিথিন যুক্ত মাস্ক ব্যবহার করে ছবি তুলে এগুলা বিভিন্ন সংবাদ মিডিয়াতে পরিবেশন করে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয় দেশের 64টি জেলার মধ্যে 55টি জেলায় এখন করোনায় আক্রান্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। করোনার কারণে সংকটে বিচার ব্যবস্থা, জামিন পেয়েও কারাগার থেকে বের হতে পারছে না শতাধিক আসামি। অনলাইনে সীমিত পরিসরে উচ্চ আদালত কার্যক্রম চালুর আবেদন। করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না অনেকেই। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার মুন্নাফ রশিদ। প্রথমেই যাচ্ছি দ্বীপের কাছে। দ্বীপ, জবায়ের, যদি বলতে চাই যে এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়নি। সকাল থেকে আমরা এখানে রয়েছি এবং আমরা দেখতে পেয়েছি অযথা মানুষ বের হচ্ছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি ঢাকার ভিতরে এবং বাইরে যে চেকপোস্টগুলি রয়েছে এখানেও কিন্তু অসংখ্য মানুষ পায়ে হেঁটে ঢাকার ভিতরে প্রবেশ করছে এবং পায়ে হেঁটে ঢাকার বাইরে যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে। আমি যদি আমার পিছনে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গাড়িগুলো ঢাকার ভিতরে প্রবেশ করছে তারা সবগুলো গাড়িতে চেকিং করছে এবং ঢাকায় ভিতরে ঢোকার প্রবেশ করার কারণটি সম্পর্কে জানতে চাচ্ছে। কারণটি যদি তারা ঠিকভাবে বলতে পারছে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, নাহলে কিন্তু তাদেরকে এখানে আটকে দেওয়া হচ্ছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখন থেকে যদি বলতে পারি 15 থেকে 20 মিনিট আগে একটি অ্যাম্বুলেন্স সন্দেহ হলে এখানে আটক করা হয়। এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আটক করে এবং তারা দেখতে পায় একটি অ্যাম্বুলেন্সের ভিতরে 16 জন মানুষকে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ এইভাবেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চেষ্টা করছে অনেকে ঢাকার ভিতরে প্রবেশ করা বা ঢাকার বাইরে প্রবেশ করা। আরেকটি বিষয় বলে রাখি যে চেকপোস্টের পাশে একটি রাস্তা আমরা দেখতে পেয়েছি, যে রাস্তাটি লকডাউন করা, অথচ রাস্তার ভিতরে বেশ কয়েকজন বসে আড্ডা মারছেন বা কথা বলছেন আমরা দেখতে পেয়েছি। এইভাবেই আসলে চলছে। অর্থাৎ সাধারণ মানুষ চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে ফাঁকি দিয়ে তাদের কাজটি আদায় করা যায়। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ ছুটি চলছে এবং যে সাধারণ যানবাহনগুলি আছে অর্থাৎ উবার, পাঠাওয়ের মতো যে সার্ভিসগুলো আছে সেটা কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু সকাল থেকে আমরা গাবতলীতে দেখতে পেয়েছি ব্যক্তিগত উদ্যোগে বিশেষ করে মোটরসাইকেল যেগুলো আছে সেগুলো কিন্তু যাত্রী চলাচলের ক্ষেত্রে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বেশ কয়েকটি আপনারা দেখতে পাচ্ছেন যে উবারের বা পাঠাওয়ের যে মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং তারা যাত্রী বহন করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি আমাদেরকে বলেছেন তারা চেষ্টা করে যাচ্ছেন এবং উপযুক্ত কারণ ছাড়া কাউকেই তার ঢাকার ভিতরে প্রবেশ এবং ঢাকা থেকে বেরোতে দিচ্ছেন না। তারা বলছেন যে সাধারণ মানুষ যদি সচেতন না হয় সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হবে না। এখান থেকে আসলে সর্বশেষ যে অবস্থাটি বলতে পারি যে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা যেটি আশা করে সেটি কিন্তু এখন আসেনি। তারা কোনো কারণ ছাড়া অযথায় বাইরে বের হচ্ছেন এবং ঘোরাঘুরি করছেন, যদিও আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করে যাচ্ছে। এই মুহূর্তে চলে যেতে চাই নারায়ণগঞ্জের কাঁচপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ, তার কাছে। দ্বীপ, অনেকটা একই অবস্থা আপনি যেমনটি বলছিলেন। আমি আছি কাঁচপুরে, নারায়ণগঞ্জের কাঁচপুরে। এই জায়গাটিতে কিন্তু সকাল থেকে অনেকটা ঢিলেঢালা অবস্থায় আসলে চেকপোস্টগুলোতে চলছিল তল্লাশি কার্যক্রম। তো সকালে মিডিয়া কর্মী বা আমরা এখানে উপস্থিত হওয়ার পরে কিন্তু আমরা সেই তৎপরতা একটু বেশি দেখেছি। এছাড়া কিন্তু এই যে মহাসড়কটি, এই মহাসড়কের কিন্তু সব ধরনের যানবাহন চলছে, শুধুমাত্র গণপরিবহন বা দূরপাল্লার যেসব যানবাহন ছাড়া এছাড়া কিন্তু সব ধরনের গণপরিবহন আমরা সকাল থেকে খুব বেশি আকারে চলতে দেখেছি। এছাড়া এই মহাসড়কটিতে
সব ধরনের 3 হুইলার অর্থাৎ 3 চাকার যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তারপরেও কিন্তু আমরা এখানে উল্টো দিক থেকে রিক্সা আসতে দেখেছি, তারপরে সিএনজি সহ বিভিন্ন ধরনের স্টিকার সংযুক্ত যে সব গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি আকারে চলাচল করছে এবং এক একটা গাড়ির ভিতরে দেখা যাচ্ছে যে 3 থেকে 4 জন করে খুব গাদাগাদি অবস্থায় কিন্তু চলছে। আমরা এমনও দেখেছি যে ওষুধের যে জরুরি ওষুধ সরবরাহ এরকম যে স্টিকার সংবলিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর ভিতরেও কিন্তু 3 থেকে 4 জন খুব আটাশোটা অবস্থায় আসলে তারা চলাচল করছে এবং এখান থেকে চেকপোস্টে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে কিন্তু সেখান থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, সর্বোচ্চ 2 জন রাখা হচ্ছে। তারপরে কিন্তু তারা সেখান থেকে হেঁটে যে এই চেকপোস্ট পার হয়ে কিন্তু পরবর্তীতে তারা আবার সেই আগের স্থানটিতে একটু সামনে গিয়ে একটু হেঁটে গিয়ে তারা কিন্তু আবার সেই আগের অবস্থাতেই আসলে গাড়িতে একই অবস্থায় কিন্তু তারা আবার যাচ্ছেন এবং এর পরবর্তীতে যে চেকপোস্টগুলো রয়েছে সেই চেকপোস্টে কিন্তু তারা আগে থেকে নেমে যাচ্ছেন এবং তারপরে কিন্তু হেঁটে গিয়ে পরবর্তীতে আবার তারা সেই গাড়িতে ওঠার চেষ্টা করছেন এবং এখানেও একই অবস্থা চলছে। সব ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে সব ধরনের গাড়ি কিন্তু চলছে, রিক্সা, সিএনজি, প্রাইভেট কার সব ধরনের গাড়ি চলছে, শুধুমাত্র গণপরিবহন এবং দূরপাল্লার যানবাহন ছাড়া। এছাড়া উল্টো দিক থেকেও কিন্তু আমরা বেশ গাড়ি চলাচল করতে দেখেছি। এ পাশে চেকপোস্ট চলছে, অপর পাশে কিন্তু ঠিক অপোজিট পাশে কিন্তু চেকপোস্ট নাই, কিন্তু সেখান থেকে কিন্তু উল্টা দিক থেকে বেশ আমরা সিএনজি তারপরে আপনার রিক্সা সব ধরনের যানবাহন আমরা কিন্তু দেখতে পেয়েছি। তার মানে বলা যায় 1 মাস হতে চলেছে এই লকডাউনের, সেই অঘোষিত লকডাউনের 1 মাস হওয়ার পরেও কিন্তু 1 মাস হতে চলেছে, আর মাত্র 2 দিন হয়তো বা বাকি আছে। তারপরেও কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ঢাকা থেকে বের হওয়া কিংবা ঢাকার ভিতরে প্রবেশের যে সংখ্যা বা এই চাপ কিন্তু দিনে দিনে আমরা দেখেছি যে আস্তে আস্তে কিন্তু আরও বেড়েছে, কমেনি। তো এই জায়গা থেকে আসলে চেকপোস্ট থেকে নিরাপত্তার কথা বলা হচ্ছে বা তাদেরকে সতর্ক করা হচ্ছে, তারপরেও কিন্তু বলা হচ্ছে প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে বলা হচ্ছে যে এটা যদি তারা নিজে থেকে আসলে সতর্ক না হয় তাহলে আসলে কোনোভাবে আইন প্রয়োগ করে তাদেরকে জোর দিয়ে আসলে সেইভাবে সতর্ক করা যাবে না। তো এই ছিল আমার কাছে সব শেষ খবর কাঁচপুর থেকে। কাঁচপুর থেকে মুন্নাফ রশিদ এবং গাবতলী থেকে শাহরিয়ার জামান দ্বীপ জানাচ্ছিলেন ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রতিপালনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর। রাজধানীতে ঢোকা বের হওয়া ঠেকাতে দিনভর পুলিশের তৎপরতা থাকলেও রাতের চিত্র বেশ উদ্বেগজনক। বেশিরভাগ চেকপোস্টেই চোখে পড়ে না পুলিশের উপস্থিতি, আর সে সুযোগে নগরীতে অবাধে যাওয়া আসা করছে যাত্রীবাহী যানবাহন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দিনের আলোতে আইনশৃঙ্খলা বাহিনী ঠিক যতটা তৎপর, রাতে ঠিক ততটাই উদাসীন। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলীর এই চিত্র অনেকটা সে কথাই বলছে। এখন রাত আনুমানিক 1টা বাজে, কিন্তু এখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে খুঁজে পাওয়া যায়নি। ঠিক একই চিত্র রাজধানীর অনেকগুলো স্থানেই দেখা গেছে। এই সুযোগে গাবতলী, কাঁচপুর ও আবদুল্লাপুর দিয়ে জবাবদিহি ছাড়াই রাজধানীতে ঢুকছে বের হচ্ছে যাত্রীবাহী যানবাহন। যাতায়াতকারীরা কেউ বলছেন কাজের কথা, কেউ বের হয়েছেন কারণ ছাড়াই। কি কাজে? ভাবি সিজার হচ্ছে, গাড়ি বন্ধ করে বাসায় যাচ্ছি। এখানে সবজির গাড়ি আছে, লোকাল গাড়ি আছে বা ভ্যান আছে, এগুলো যেতে হবে। পুলিশের দাবি রাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম, তবে জিজ্ঞাসাবাদ করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। যারা বিনা কারণে আসতেছে তাদের আমরা কিছুক্ষণ এই জায়গা দীর্ঘায়ু করে 2 ঘন্টা বা 3 ঘন্টা আটকে রেখে তারপরে ছাড়তেছি। অজুহাত এই যে আমাদের রুগী আছে, ডেলিভারি হবে, আব্বা অসুস্থ, মা অসুস্থ, যেতে হবে, দেশে যেতে হবে, এরকম আর কি। খুব জরুরি প্রয়োজন ছাড়া আমরা তাদের যেতে দিচ্ছি। কিছু গাড়ি ওই যে সবজির গাড়ি আসতেছে, মুরগির গাড়ি, এগুলোই ম্যাক্সিমাম আসতেছে আমাদের দেখা মতো। আর কিছু হসপিটালের রুগী যদি যায় 2-1 জন দেখতেছেন। অজুহাত এখন আমরা কিভাবে বলেন অজুহাতটা সত্যি। তবে বেশিরভাগ পয়েন্টেই তেমন একটা তৎপরতা চোখে পড়েনি। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান সাধারণ ছুটি আরেক দফা বাড়িয়ে 5 মে পর্যন্ত করা হয়েছে। গতকাল বিকেলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করে বলেন, অফিস খুলে দেওয়ার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। এ নিয়ে পঞ্চমবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হলো। ছুটির সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে নানা নির্দেশনা থাকবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। করোনা সংক্রমণ রোধে প্রথমে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এরপর 4 এপ্রিল থেকে 11 এপ্রিল ও পরে তা বাড়িয়ে 14 এপ্রিল এবং চতুর্থ দফায় 14 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ায় সরকার।
করোনা সংক্রমণ ঠেকাতে টানা সরকারি বন্ধের সুযোগে চট্টগ্রামে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চোরচক্র। চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় বাসায় ঢুকে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। মহামারীর এ সময়ে মানুষ গ্রামের বাড়িতে সাধারণ ছুটি কাটানোর সুযোগ কাজে লাগিয়ে গজিয়ে উঠছে নতুন নতুন চোরচক্র। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ভিডিও ফুটেজে দেখা যায় গত 18 এপ্রিল বিকেল 4:10 চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার বেদার হোসেন ভবনের সামনে দাঁড়িয়ে আছে কালো ও সাদা শার্ট পরা দুজন দুর্বৃত্ত। কিছুক্ষণ পরে তারা ভবনে ঢুকে পরে 25 মিনিট পর হাতে একটি মাস্তুল নিয়ে বেরিয়ে রিকশায় উঠে চলে যেতে দেখা যায় তাদের। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আলমিরা ভেঙে প্রথমে জিনিসপত্র তছনছ করে তারা, পরে টাকা ও 9 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চক্রটি। 25 তারিখে আমরা বাড়ি চলে গেছি। বাড়ি চলে যাওয়ার পরে ওখানেই কন্টিনিউ করছিলাম। 18 তারিখ আপনার প্রায় 5টার দিকে আমার জমিদার ফোন করছে যে আপনার দরজা খোলা। আমার মেয়ের স্বর্ণ, গলার হার, কানের দুল, আমার গলার হার, আংটি এগুলা নাই। সাধারণ ছুটিতে মানুষ গ্রামে থাকার সুযোগকে কাজে লাগিয়ে নতুন করে সক্রিয় হয়ে উঠছে সংঘবদ্ধ চক্রগুলো। ভিডিও ফুটেজে দেখে সক্রিয় হওয়া চক্রটিকে ধরার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। সিসি ফুটেজ আমরা পেয়েছি এবং আমাদের যে এই ধরনের পেশাদার গ্রিল কাটার চোরদের যে তালিকা রয়েছে, যে ডেটাবেস রয়েছে, সেগুলোর সঙ্গে আমরা মিলিয়ে দেখছি। সকল রিসোর্সই আমরা কাজে লাগাচ্ছি। আমি আশা করছি অচিরেই এই গ্রুপটাকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। এ ঘটনায় বাকুলিয়া থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নরসিংদীর পাইকারি সবজির বাজারে কেজি প্রতি 2.5 টাকায় বিক্রি হচ্ছে বেগুন, 10 টাকায় শসা। পরিবহন সংকটের কারণে রাজধানী সহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ক্রেতা আসছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের লোকসান পোষাতে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদী জেলার উৎপাদিত শাকসবজি প্রায় 70% সরবরাহ হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, রপ্তানি করা হয় বিদেশেও। বর্তমান করোনা পরিস্থিতিতে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় জেলার 9টি পাইকারি সবজি বাজারে নেই ক্রেতা। ফলে স্থানীয়ভাবে আসা ক্রেতাদের কাছে পানির দামে কিছু সবজি বিক্রি করছে কৃষকরা। বাজারে প্রতি কেজি বেগুন মাত্র 2.5 টাকা আর শসা বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে। পাইকার আসতে পারে না, তখন আর বেচতে পারি না। 100 টাকা বাগুন বেচে মাছ নিমু না, মহিষ নিমু না, পেঁয়াজ নিমু না, চাল নিমু না, ভাত খামু। সরকার আমাদেরকে যদি কিছু সহায়তা করে। এদিকে পাইকারি ক্রেতারা বলছেন, পরিবহন সংকট সহ নানা কারণে অল্প পরিসরে সবজি ক্রয় করেও খুচরা বাজারে ক্রেতার অনুপস্থিতির ফলে বিক্রিতে মন্দা দেখা দিয়েছে। ফাইয়ার না থাকলে বেচে কই, আর ফাইয়ার এখন নিয়া দেখছি আইতালে না আবার কিন্তু সস্তা কিনলে কি হবো, কাস্টমার নাই। ঢাকার ভিতরে লোক সব বাড়িয়ে গেছে, গ্রামে গেছে। জেলা কৃষি বিপণন অধিদপ্তর জানায়, নির্দেশনা পাওয়া মাত্র ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হবে। আর জেলা প্রশাসক জানান, কৃষকদের লোকসান পোষানোর জন্য কৃষি বিভাগের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। সরকার তো প্রণোদনা দিবেই, কৃষকদের বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকার দিচ্ছেন এবং অবশ্যই দিবেন, সেই তালিকা করে পাঠাবো। ডিডি এগ্রিকালচার ওনাকে বলেছি, উনি আমাকে সার্বিক বিষয় নিয়ে উনি আমার কাছে হয়তো 2-1 দিনের মধ্যে উপস্থাপন করবে। পরবর্তীতে ওনার যে পর্যালোচনা বা ওনার যে তথ্যাদির প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব কৃষকদের জন্য। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে নরসিংদী জেলায় 6,000 হেক্টর জমিতে 1,05,000 মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছে। সময় সংবাদ, নরসিংদী। কৃষি পণ্য পরিবহন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের অনুরোধ জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। করোনার কারণে প্রান্তিক চাষিদের ফসল নষ্ট হওয়া ঠেকাতে সরকারি ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে পাঠানোর কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় বাজারে সরবরাহ ঠিক রাখার পাশাপাশি সম্ভব হবে কৃষকের ন্যায্য পাওনা মেটানো। তবে লোকবল সংকটের কথা বলছে কৃষি বিপণন অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। করোনার কারণে জেলায় জেলায় লকডাউন পাল্টে দিয়েছে নিত্যদিনের বাস্তবতা। গণপরিবহন বন্ধ হয়েছে আগেই, করোনা আতঙ্কে কমে গেছে পণ্যবাহী যান চলাচল। ফলে খেতেই পচার উপক্রম হওয়া শাকসবজি, ফলমূল নিয়ে প্রান্তিক চাষির এখন মাথায় হাত। কৃষকের পণ্য বিক্রি নিশ্চিতে পাইকার আড়তদারদের সমন্বয়ে জেলা বিপণন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা পাঠিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এতে বলা হয়েছে, কৃষি পণ্য পরিবহনে যানবাহন ভাড়া করতে জেলা প্রশাসকদের সহায়তা নিতে পারবেন পাইকার ও ব্যবসায়ীরা। 3-4 জন পাইকার মিলে যাতে ট্রাক নিয়ে আসতে পারে
এবং তারা আসার সময় কোনো ধরনের বাধা যাতে না আসে এই জন্য জেলা প্রশাসক কর্তৃক সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। অধিদপ্তরের দাবি, এই উদ্যোগ বাস্তবায়নে বড় প্রতিবন্ধকতা জনবল সংকট। অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা আমরা একটা ওয়েবসাইট খুলতেছি, সেখানে কৃষি ব্যবসায়ী যারা আছে, যে পাইকার আড়তদার সবার তালিকা থাকবে। এই তালিকাগুলো নিয়ে আমরা একটা শক্তিশালী একটা ডাটাবেস তৈরি করতেছি। প্রত্যেক জেলায় মাত্র একজন জেলা মার্কেটিং অফিসার আছে। আমাদের কিন্তু উপজেলা লেভেলে কিন্তু কোনো কর্মকর্তা নাই। কৃষি বিপণন নীতিমালা যেটা আমরা নিয়েছি, এই নীতিমালাটা যদি কার্যকর করতে হয়, সবচেয়ে বড় বাধা হলো আমাদের জনবল সংকট। আড়তদাররা বলছেন, কৃষিপণ্য পচে যাওয়ার আগেই জরুরি ভিত্তিতে চালু করতে হবে এই কার্যক্রম। প্রত্যয়নপত্র পাওয়ার পরে যদি আমার ট্রাক ড্রাইভার মালের সুবাদে যদি এর মধ্যে সে 10 জন লোক চড়াই নিয়ে আসে, বাধ্যতামূলক দিয়ে দিতে হবে যে একজন গাড়ি এবং তার একজন হেল্পার, সর্বোচ্চ একটা গাড়িতে 1 থেকে 2 জন ব্যাপারী দূরত্ব বজায় যাতে আসে। এই পন্থায় বাজারে পণ্যের দাম স্বাভাবিক থাকবে বলেও প্রত্যাশা কৃষি বিপণন অধিদপ্তরের। আমরা নির্ধারণ করে দিব তুমি কত টাকা বিক্রি করবা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। নিলামে 20 লাখ টাকায় বিক্রি হলো 2019 বিশ্বকাপে খেলা সাকিবের ব্যাট। ব্যয় করা হবে করোনা আক্রান্তদের চিকিৎসায়। করোনা ভাইরাসের কারণে সংকটে বিচার ব্যবস্থা। জামিন পেয়েও কারাগার থেকে বের হতে পারছে না শতাধিক আসামি। এ অবস্থায় সীমিত পরিসরে অনলাইনে উচ্চ আদালতের কার্যক্রম চালুর আবেদন জানিয়েছেন আইনজীবীরা। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, সবার আগে মানুষের জীবন। হাইকোর্টে জামিন মিলেছে, শুধুমাত্র জামিন আদেশ না পৌঁছানোই কারাবন্দিত্ব ঘোচেনি শতাধিক আসামির। করোনা পরিস্থিতিতে বন্ধ হাইকোর্টে জামিন চাওয়ার সাংবিধানিক অধিকার আদায়ের পথ। এ অবস্থায় সীমিত পরিসরে অনলাইনে হাইকোর্টের কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন আইনজীবীরা। এ নিয়ে অনলাইনে মতবিনিময় করেছেন তারা। সুপ্রিম কোর্টে বন্ধের আগে, বন্ধ শুরু হওয়ার আগে যারা কিন্তু বেল পেয়েছিল, এই যে পুরো কার্যক্রম কিন্তু বন্ধ থাকা থেকেও কিন্তু এখনো বের হতে পারেনি। করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে মামলার জট আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিচার প্রার্থীরাও বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ধরুন, যদি অন্তত অনলাইনে দরখাস্ত দাখিল করার সুযোগ রেখে 2টি বেঞ্চকে যদি কাজ করানো যায়, তাহলে অন্তত বিচার প্রার্থীরা কিছুটা হলেও উপকৃত হবেন। প্রধান বিচারপতি অন্তত অনলাইন ভিত্তিক 1টি বা 2টি হাইকোর্টের বেঞ্চ, রিট বেঞ্চ গঠন করে দিতে পারেন। এই পাশাপাশি একটি অন্তত ক্রিমিনাল বেঞ্চ গঠন করে দিতে পারেন, যেটা সম্পূর্ণ কার্যক্রম চলবে অনলাইনে এবং সেটা সীমিত আকারে হবে। এই দাবির সঙ্গে একমত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক। আমাদের বিদ্যমান আইনে যদিও এক্ষেত্রে কিছুটা বাধা আছে, কারণ আমাদের আইনের বলা আছে যে আদালতে সবসময় আদালতে কোনো মামলার উপস্থাপন করতে হবে লিখিত আবেদনের মাধ্যমে। তো এই অংশটুকু যদি আমরা আপাতত যদি সংশোধন করে কিংবা এটুকু ওভারলুক করে আমরা করি, তাহলে আমার মনে হয় অনেকাংশে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হতে পারে। অ্যাটর্নি জেনারেল বলছেন, সবার আগে মানুষের জীবন। গভর্নমেন্টের ডিসিশন, গভর্নমেন্ট সমস্ত জিনিসটা বিবেচনা করে এটা করবে, কিন্তু জীবন বড়, তাই না? তবে এ দাবির বিরোধিতা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবীদের আরেকটি অংশ। যদিও ভারত সহ বিভিন্ন দেশে করোনার কারণে সংক্ষিপ্ত আকারে অনলাইনে আদালতের কার্যক্রম চালু রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বে বড় দুর্ভিক্ষের সতর্কতা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালকের আশঙ্কা, করোনা ভাইরাসের মৃত্যুর চেয়েও খাদ্যের অভাবে বেশি মানুষের মৃত্যুর সাক্ষী হতে পারে পৃথিবী। দুর্ভিক্ষ এড়াতে সদস্য দেশগুলোকে সম্মিলিতভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএফপি। করোনা ভাইরাসের কারণে স্থবির গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে জাতিসংঘ জানাচ্ছে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার শঙ্কা। আর এর ফলে সামনের দিনগুলোতে প্রায় 100 কোটি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়তে পারে। কঠিন বাস্তবতা হলো করোনা ভাইরাসে আক্রান্তের চেয়েও বেশি মানুষ খাদ্যের অভাবে মারা যেতে পারে। জাতিসংঘের সদস্য দেশগুলোকে এখনই দুর্ভিক্ষ এড়ানোর পরিকল্পনা করতে হবে। দুর্ভিক্ষ এখনো শুরু হয়নি, কিন্তু ভবিষ্যতের ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করতে চাই। বিশ্ব খাদ্য কর্মসূচির বার্ষিক প্রতিবেদনে বলা হয় 36টি দেশ মারাত্মক পরিস্থিতির মুখোমুখি হবে। এর মধ্যে 10টি দেশের 10 লাখেরও বেশি মানুষ এখনই অনাহারে দিন কাটাচ্ছে। 55টি দেশ রয়েছে ঝুঁকিতে।
pointed out, as the new global report on food ঝুঁকিপূর্ণ দেশগুলো জীবন না জীবিকা এই দুয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে গিয়ে মারাত্মক বিপর্যয়ে পড়বে। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গিয়ে ঘরবন্দি করে রাখা জনগণ খাদ্যাভাবে মারা যেতে পারে। সত্যি বলতে আমাদের হাতে সময় নেই, তাই বিশ্বকে কৌশলের সঙ্গে দ্রুত ব্যবস্থা নিতে হবে। But now the World Food Program announces সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত দেশগুলোর মধ্যে রয়েছে ইয়েমেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, আফগানিস্তান, ভেনেজুয়েলা, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, নাইজেরিয়া এবং হাইতি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ত্রাণ না পেয়ে মাথার চুল বিক্রি করেননি সাভারের গৃহবধূ সাথী বেগম। নিজেই জানালেন 1.5 মাস আগে চুল বিক্রি করেন 180 টাকায়। সহায়তা পাবেন এমন আশ্বাসে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গেলে তোলা হয় তার ছবি। এ ঘটনার তদন্ত করে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। মোজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা গৃহবধূ সাথী বেগম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল তার এক ভিডিও, যেখানে বলা হচ্ছে ত্রাণ না পেয়ে মাথার চুল বিক্রি করে শিশুর খাবার কিনেছেন তিনি। বুধবার দুপুরে সময় সংবাদের মুখোমুখি হয়ে সাথী জানালেন 1.5 মাস আগে 180 টাকায় চুল বিক্রি করেন তিনি, আর এই কাজটা করে আসছেন নিয়মিতই। মঙ্গলবার দুপুরে ত্রাণ পাওয়ার আশায় স্থানীয় এক সাংবাদিকের সাথে দেখা করেন। এই সময় কয়েকজন মানুষ এসে মোবাইলে তার ছবি তুলে নিয়ে যায়। চুল বিক্রি করছেন কতদিন আগে? 1.5 মাস। কত টাকা? 180 টাকা। এরপরে কয়দিন চলছেন? চলছি 2-3 দিন। করোনা ভাইরাসের কারণে দিতেছে, গেলাম কয়েকজনের কাছে, বলে যে এই জায়গার ভোটার যারা তারারে দিমু আর এছাড়া দিমু না। মহিলা একজন আইছিল, মাথা চুল কই, আমি যা সত্য তা বলছি বলে চুল তো বেচে লাইছিলাম, বেচে বাচ্চারা খাদ্য দিছি। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হবার পর বুধবার ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে 3 সদস্যের একটি দল তার সঙ্গে দেখা করেন। এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের কাছে ত্রাণ চাননি সাথী। জনপ্রতিনিধি কি উপজেলা প্রশাসনের কাছে কি কখনো কোনো ত্রাণ বা সাহায্য চেয়েছিল? সে বলেছিল না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে আমরা আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করব। যারা ত্রাণ নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান তিনি। সময় সংবাদ, সাভার। রংপুরে করোনা দুর্যোগে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক ফায়দা নেয়ার অপচেষ্টা চলছে। ত্রাণের দাবিতে মিছিল, মিটিং, রাস্তা অবরোধ, ইউএনও অফিস ঘেরাওয়ের মতো ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশের দাবি, অর্থের বিনিময়ে ভাড়া করা লোকদের ত্রাণের দাবিতে মাঠে নামানোর তথ্য পেয়েছে তারা। গ্রেফতার করা হয়েছে এক ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ত্রাণের দাবিতে রংপুর মহানগরী সহ বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ, উপজেলা পরিষদ ঘেরাও সহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে টাকার বিনিময়ে ভাড়া করা লোক দিয়ে এসব ঘটানোর খবর। 10 জন লোক দাঁড়ায় গেছে, একজন এসে উস্কানি দিচ্ছে, যাও মানববন্ধন করো, মিছিল করো। বিক্ষোভ বা কিছু লোক জড়ো হয়েছিল, এরা কিছু দলীয় লোকেই, এদের ইন্ধনেই এই জিনিসটা হয়েছে। প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে 200-300 টাকা দিয়ে ভাড়া করা লোক দিয়ে এসব করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ত্রাণ দেবে, চলো রাস্তায় যাই, এইভাবে প্রলোভন থেকে 2-1 করে তারা দেখা যাচ্ছে ওখান থেকে সটকে পড়তেছে। বিএনপি জড়িত আছে এর সাথে, এখানে লোকাল আমার একটা পার্টি আছে, জাতীয় পার্টি, সেও জড়িত আছে। অনুসন্ধানের পর ঘটনার মূল হোতা সদর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ইউপি মেম্বার ফিরোজ সরকার ও সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনায় জড়িত বিএনপি জামাতের 20 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনকে বেকায়দায় ফেলার জন্য কেউ যদি কোনো ধরনের ঘৃণ্য অপপ্রয়াস চালায়, তার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার পেছনে অর্থ ও মদতদাতাদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। শিগগির তাদের আইনের আওতায় আনা হবে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। তালিকায় নাম থাকলেও খাদ্যবান্ধব কর্মসূচির সুফল জোটেনি নদী ভাঙ্গা মানুষের ভাগ্যে। বছরের পর বছর ধরে এই চাল তুলে নিচ্ছেন গাইবান্ধার এক জিলার। চাঞ্চল্যকর এমন তথ্য উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। রিপন আকন্দকে সাথে নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। ফুলছড়ির গজারিয়া ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় আছে 560 জনের নাম। তালিকা ধরে বাউসি গ্রামের ছবিয়া, কায়ছার, স্বপ্নসহ 7 জনের সাথে কথা হয়। তাদের অভিযোগ, কার্ড না দিয়ে স্থানীয় ডিলার হামিদুর রহমান বছরের পর বছর ধরে নিজেই তুলে নিচ্ছেন 10 টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চাল। এতদিন খালি চাষি দেয়নি,
আমি এক কোটা মালও পর্যন্ত পাইনি। অনেকবার মা সহ আমি গেছি, যে চাল দেওয়ার পরে বলছে যে তুমি ছিল না, তাই জন্য আর পাবা না। সইটাই করিয়ে তাই হলে কাটটা নিচ্ছে, নিয়ে মালও দেয় নাই, কয়েকবার হলো অফিসারের নামটা কাটিয়ে দিছে। 3 বছর না 4 বছর হয় আমার জানিই না, এদিনে মাস্টার দেখি আমার নাম আছে। আমার নামে চাল তুলি খাচ্ছে, আমাকে চালও দেয় নেই, আমার কাটও দেয় নেই। আমি যে জানাজানি হয়েছে সেই জন্য আমার কাছে দৌড়িয়েছি। তবে এমন অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ডিলারের দাবি অফিস থেকে তাদের নাম পরিবর্তন করা হয়েছে। এটা পুরোটা বানোয়াট আর কি। আর হলে যারা অভিযোগ দিছে তাদের নাম তালিকা থেকে মানে কাইটা অন্য হয়েছে, 3 বার এই তালিকাটা হয়েছে। এই অবস্থায় প্রমাণ পেলে অভিযুক্ত ডিলার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার কাছেও কিছু ভিডিও ফুটেজ এসেছে, এর মধ্যেই আমার ডিসি স্যারও আমাকে বলেছেন এসব বিষয়ে, তো আমরা পদক্ষেপ নিব। বছরে 5 বার প্রত্যেকের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি 30 কেজি করে মোট 150 কেজি চাল বরাদ্দ করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজ জেলায় সেবাদানকারী চিকিৎসকদের সুরক্ষায় এবার ডক্টর সেফটি চেম্বার স্থাপন করলেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। নড়াইল সদর হাসপাতালে স্থাপন করা এই সেফটি চেম্বারে একজন চিকিৎসক শতভাগ সুরক্ষিত থেকে কাঙ্ক্ষিত সেবা দিতে সক্ষম হবেন বলে জানান সংশ্লিষ্টরা। মাশরাফির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানার ছবি ও তথ্যের রিপোর্ট। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এ জাতীয় কোনো একটি লক্ষণ নিয়ে কেউ নড়াইল জেলা সদর হাসপাতালে এলে দায়িত্বরত স্বেচ্ছাসেবী শুধু কাচে ঘেরা কক্ষে অবস্থানরত চিকিৎসকের কাছে নিয়ে যাবেন, যেখানে রোগী ও চিকিৎসকের কথোপকথনের জন্য দুপ্রান্তে সাউন্ড সিস্টেম ও শরীরের তাপ পরিমাপ যন্ত্র রয়েছে বুক পরীক্ষার যন্ত্র। দায়িত্বরত চিকিৎসক কাচের সুরক্ষা দেয়ালের অপর প্রান্ত থেকেই প্রয়োজন মতো এসব যন্ত্র ব্যবহার করে রোগীদের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সহ কাঙ্ক্ষিত সেবা দিতে পারবেন। নড়াইলবাসী আমরা নিজেদেরকে নিরাপদ রাখার জন্য এই উদ্যোগকে প্রশংসা না করে পারা যায় না। বর্তমান সংকটময় পরিস্থিতিতে ব্যক্তি সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা এই সেফটি চেম্বারে স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন বলে অভিমত তাদের। সরাসরি রোগীর সাথে কিন্তু আমার ডাক্তার কন্ট্যাক্টে যাবে না এবং রোগীর কিন্তু 100% পারপাস সার্ভ হয়ে যাবে। চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় মাশরাফির পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ বলে জানান চেম্বারের নির্মাতা। কথা বলার সুবিধার্থে আমরা এখানে একটি মাইকিং সিস্টেম রেডি করেছি এবং জ্বর মাপার জন্য আমরা থার্মাল স্ক্যানার রেডি করেছি। সবকিছু দেয়ালের এপাশ এবং ওপাশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বুধবার বিকেলে উদ্বোধনকালে করোনার বিরুদ্ধে যুদ্ধে সংসদ সদস্য মাশরাফির অনন্য এই উদ্যোগের প্রশংসা করেন জেলা প্রশাসক। মাননীয় সংসদ সদস্য এভাবে পাশে থাকলে নড়াইল করোনা প্রতিরোধে অনেক বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে। স্বেচ্ছাসেবী সংগঠন বঙ্গবন্ধু স্কোয়াড এখানে রোগী ও চিকিৎসকদের মধ্যে সমন্বয় সাধন সহ এটি রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব পালন করছে। সময় সংবাদ, নড়াইল। করোনা ভাইরাসে আক্রান্তদের সাহায্যার্থে সাকিবের 2019 ইংল্যান্ড বিশ্বকাপের ব্যাট নিলামে 20 লাখ টাকায় বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী রাজ নামের একজন সর্বোচ্চ মূল্য দিয়েছেন। এই অর্থ জমা হবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে। বুধবার বাংলাদেশ সময় রাত 11টা পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও 11টা 15 মিনিটে শেষ করা হয় নিলাম। ব্যাটটির ক্রেতা নিউ জার্সিতে বসবাসকারী রাজের সঙ্গে দেখা করতে চেয়েছেন সাকিব। বাংলাদেশে করোনার প্রাদুর্ভাবের আগেই যুক্তরাষ্ট্রে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানেই সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় $1.5 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে নিয়মিত লাইভে এসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শুরুতে মুশফিক ও আশরাফুলও প্রিয় ব্যাট নিলামে তোলেন। পরে সাকিব নিজেও ঘোষণা দেন বিশ্বকাপে খেলা প্রিয় ব্যাট নিলামে তোলার। ফেসবুকে অকশন ফর অ্যাকশন পেজের মাধ্যমে নিলাম সম্পন্ন হয়। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোভিড হাসপাতালগুলোয় সহায়ক জনশক্তির তীব্র সংকট। 14 দিন কাজ, 14 দিন কোয়ারেন্টিনে আরও কমছে লোকবল। আউটসোর্সিংয়ের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সতর্কতা উপেক্ষা করে বেড়েছে ঢাকায় ঢোকা ও বের হওয়ার প্রবণতা। নেওয়া হচ্ছে নানা অপকৌশল। দিনভর পুলিশের তৎপরতা থাকলেও ভিন্ন চিত্র রাতে। রংপুরে ত্রাণ নিয়ে বিএনপি জামায়াতের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। গ্রেফতার 2। ত্রাণ না পেয়ে চুল বিক্রি করেননি সাভারের গৃহবধূ। নিজেই বললেন পুরোটাই অপপ্রচার।
ক্রেতা শূন্য নরসিংদীর পাইকারি বাজারে 2.5 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। কৃষি পণ্য পরিবহনে পাইকার ও ব্যবসায়ীদের সহায়তায় জেলা প্রশাসকদের নির্দেশনা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।